আচ্ছা, আপনার বিশ্বাসের জায়গা থেকে আপনি কখনো প্রতারিত হয়েছেন? কখনো বিশ্বাস ভেঙেছে? কি ভাবছেন? হয়তো আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই না? একটা ফাটা দেওয়ালের মতো বিশ্বাসেও যখন ফাটল ধরে তখন পায়ের তলার মাটি সরে যায়, ঠিক যেমনটা দিয়ার সাথে হয়েছে, যার আক্ষেপ সারা জীবন ধরে থেকে যাবে। নিজের সব থেকে কাছের মানুষ, নিজের সব থেকে বড় বিশ্বাসের জায়গায় যে মানুষটি, সেই মানুষটি কি করে পারল দিয়ার বিশ্বাসের দেওয়ালে ফাটল ধরাতে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই তুঁতে রঙের দেওয়ালের পেছনে? দিয়া কি পারবে সেই রহস্যের পর্দা ফাঁস করতে? এই সব প্রশ্নের উত্তর দেবে আমাদের আজকের গল্প, মুকুলিকা দাসের লেখা তুঁতে রঙের দেওয়াল। গল্প পাঠে পিনাকি, অন্যান্য চরিত্রে তৃষা, প্রাহি, রিয়া, রাকি এবং গল্পের সূত্রধার হিসেবে আমি পার্থ আছি একটি বিশেষ চরিত্রে। পোস্টার ডিজাইনে দিলার, গল্পের পরিচালনায় শিউলি, প্রযোজনা এবং সম্পাদনায় রাকিব। আমাদের আজকের গল্প শুরু করার আগে শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনারা বেশিরভাগ মানুষই গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যান। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। শীঘ্রই আসতে চলেছে লেখিকা মুকুলিকা দাসের লেখা গল্প সংকলন 10 কন্যের আখ্যান। বইটির প্রি বুকিং লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন দুর্দান্ত অফারের সাথে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তুঁতে রঙের দেওয়াল। নতুন ঘরটা বেশ পছন্দ হয়েছে দিয়ার, বিশেষত ঘরের দেয়ালের রংটা। প্রতিটি দেয়ালে তুঁতে রং, এই রংটা খুব পছন্দ করে দিয়া। এই রঙে স্নিগ্ধতা আছে, আলাদা আবেশ আছে, উদারতা আছে। এই রং ঘিরে থাকলে ওর মনে হবে যেন ওর আশেপাশে শুধু আকাশ ঘিরে রয়েছে, আর ও যেন মেঘ বালিকা। ঘরে আসবাবও কম, একটা আলমারি, একটা পড়ার টেবিল, আর এক পাশে বুক সেলফ। সেখানে দিয়ার পছন্দের অনেক বই সাজানো। আর শুধু ঘরটা নয়, পছন্দ নতুন বাবা মাকেও। ও আসার আগেই ওনারা বোধহয় সবটা জেনে নিয়েছিলেন ওর ব্যাপারে। ওর কি কি ভালো লাগে, কি কি ভালো লাগে না, সবটা। অবশ্য এই ব্যাপারে ওদের বড় দিদিমণি সোমদত্তা ম্যাডামের বিশেষ ভূমিকা আছে। সোমদত্তা ম্যাডাম কি করে প্রতিটা বাচ্চার সব খুঁটিনাটি স্পষ্ট মনে রাখেন, এটা বেশ অবাক করে ওকে। খুব ছোট থেকেই দিয়া তাই সিদ্ধান্ত নিয়েছে বড় হয়ে সে সোমদত্তা ম্যামের মতন হবে। সোমদত্তা ম্যাম যেমন একদম মায়ের মতন তেমন হবে। আসলে দিয়ারা তো কোনোদিন মায়ের আদর পায়নি। ওরা মাকে কাছে না পাওয়ার কষ্টটা বোঝে। খুব ছোট থেকেই শিশু কানন অনাথ আশ্রমে ছিল ও। ঠিক কবে থেকে ছিল তা ওর মনে নেই, মনে না থাকারই হয়তো কথা। যারা অনাথ তারা বেশিরভাগই তো ফেলনা সন্তান। ওই কয়েকদিনের বয়সের স্মৃতি নিশ্চয়ই মনে থাকবার কথা নয়। কিন্তু দিয়ার টুকরো টুকরো কিছু কথা মনে পড়ে। আচ্ছা আচ্ছা, তার মায়ের গায়ে একটা গন্ধ ছিল, সেটা বড্ড বেশি মনে পড়ে। দিয়ার কেন যেন মনে হয় সব মায়েদের শরীরে আলাদা আলাদা গন্ধ থাকে। দিয়ার মায়ের গন্ধটাও নিশ্চয়ই সবার থেকে আলাদা। দিয়া, ঘর পছন্দ হয়েছে? মিসেস বোস কাঁধে হাত রাখতেই চমকে ওঠে দিয়া।
এই প্রথম মিসেস বোসের নিবিড় স্পর্শ পেল দিয়া, কিন্তু সেই ছোঁয়াটা ঠিক মাতৃসুলভ নয়। তাতে কোমলতার ভাব কম, কঠোরতা বেশি। অথচ তিনি কিন্তু দিয়াকে কোনোভাবেই আঘাত দেওয়ার চেষ্টা করছেন না বা কোনো রকম কঠিন মনোভাব রাখছেন না। তবে এমনটা কেন মনে হচ্ছে দিয়া জানে না। হতে পারে ভদ্রমহিলা নিজেও কোনোদিন নিজের কোনো সন্তানের সংস্পর্শে আসেননি, তাই হয়তো জানেন না এই স্পর্শের ব্যাপারগুলো। আসলে দিয়ারই সমস্যা। সোমদত্তা ম্যাম বলতেন দিয়া একটু বেশি সেন্সিটিভ, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। হ্যাঁ আন্টি, খুব পছন্দ হয়েছে। ও ডার্লিং, আন্টি কেন? আমি তোমার মা। মা বলো। সরি মা। মা কথাটা দিয়ার মুখ থেকে বেরোতেই কেমন কেঁপে উঠল ঠোঁটটা। এই শব্দটা কতবার কতজনকে বলতে চেয়েছেও। প্রত্যেকবার আশ্রমে যারা আসতো সবচেয়ে সুন্দর ফর্সা ছেলে বা মেয়েদের দত্তক নিত। দিয়ার খুব ইচ্ছে হতো কেউ কেউ দত্তক নিক, ওরও নিজের একটা ঘর হোক, নিজের বাবা মা হোক। দিয়া কিন্তু পড়াশুনো খেলাধুলো সবেতেই সেরা, শুধু চেহারাটাই বড্ড সাধারণ গোছের। দিয়ার চেহারা খুব সাধারণ মানের, গায়ের রঙও কালো, তাই ওকে দত্তক নেওয়া তো দূরের কথা, কেউ ফিরেও তাকাতো না। কতবার ও প্রার্থনা করেছে কেউ তো তাকে নিয়ে যাক, কেউ তো তাকে একটা ঘর দিক, একটা পরিবার দিক। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু দিয়া কোনোভাবেই যেন পুরোপুরি স্বস্তি পাচ্ছে না। বারবার কেন তার মনে হচ্ছে যে মা ডাকটা মিসেস বোসকে মানায় না। দিয়াকে যেন জোর করেই মা বলে ডাকতে হচ্ছে মিসেস বোসকে। দুপুরে প্রিয় চিকেন বিরিয়ানি দেখে আপনা থেকেই মুখে হাসি ফুটে ওঠে দিয়ার। ওর মনে পড়ে না লাস্ট কবে বিরিয়ানি খেয়েছে ও। ডাইনিং টেবিলে ওরা তিনজন, মিস্টার বোস, মিসেস বোস আর দিয়া নিজে। টেবিলে বসে খাবার শুরু করতে একটু সংকোচ বোধ হচ্ছিল দিয়ার। আসলে নতুন জায়গায় মানিয়ে নিতেও তো কিছু সময় লাগে। দিয়া, খাচ্ছ না কেন? তোমার পছন্দের ডিশ তো। হ্যাঁ খাচ্ছি। দিয়া, আমরা তো তোমাকে নিজেদের মেয়ে বলেই মেনে নিয়েছি, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হয়নি তুমি কি আমাদের মেনে নিয়েছো বাবা মা হিসাবে? আচমকা এমন প্রশ্নের সম্মুখীন হওয়ায় একটু থতমত খায় দিয়া। একটু ভেবে মাথা নাড়ে। ভাবতে হচ্ছে যে তার মানে মনের ভিতর কিন্তু কিন্তু ভাব আছে। বলো, কোনো ব্যাপার নয়, আমরা নিজেদের বেস্ট দেব তোমাকে ভালো রাখার জন্য। একদিন আসবে যখন তোমার মনে হবে আমাদের চাইতে ভালো বাবা মা তুমি হয়তো আর পেতেই না। দিয়া এবার মিস্টার বোসের দিকে খানিকটা তাকায়। মিস্টার বোস তখন চামচ দিয়ে বিরিয়ানিটা নেড়ে চলেছে। দিয়া, তোমার নতুন স্কুলের ব্যাপারে কিন্তু কথা হয়েছে, কেমন? হ্যাঁ দিয়া, পরের সপ্তাহ থেকেই তুমি যাচ্ছ। মিস্টার বোসের দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি রাখে দিয়া। ঠিক এই চিন্তা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল যে এতটা ভালোবাসা, এতটা স্নেহ সে কোনোদিন পাবে তা কি ও ভেবেছিল? আর ও কিনা মিসেস বোসকে অকারণে। মাথা নিচু করে নিজেকে একবার ধিক্কার জানায় সে। তারপর খাওয়ার দিকে মন দেয়। রাতে শুতে যাওয়ার আগে বই পড়ার অভ্যেস দিয়ার। রিডিং পড়তে তার মোটেও অসুবিধে হয় না, বরং বড়দের মতন মনে মনে পড়তেই সে ভালোবাসে। ওর নতুন বাবা মা ওকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছে। গুড নাইট দিয়া, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর কিছু দরকার হলে আমাদের ডেকে নিও। দিয়ার অত তাড়াতাড়ি ঘুম আসে না। সারাদিন প্রচুর কথাবার্তার মধ্যে দিয়ে গিয়েছে ও। এখন নিজের সাথে খানিকক্ষণ থাকা উচিত। নিজের সাথে রোজ দিয়ার কথা বলা চাই। আসলে দিয়ার সব থেকে ভালো বন্ধু
ও নিজেই। এত কম বয়সের জীবন হলে কি হবে, জীবনে সমস্যা কিন্তু এসেছেই, কিন্তু সব সমস্যার সমাধান ও নিজের হাতে করেছে। বই পড়তে পড়তে কেমন চুপ হয়ে যায় ও। রাতের নির্জনতায় ওর হঠাৎ অনেক কিছু মনে পড়ছে। এতক্ষণ আশ্রমের কথা মনে পড়ছিল না, এবার পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে রানুর কথা। রানু ওর চাইতে 2 বছরের ছোট, ওকে খুব ভালোবাসে দিয়া। রানুও ততটাই। মেয়েটা বড্ড মিষ্টি দেখতে, কিন্তু তার জন্য কোনো দিন দিয়াকে সে দূরে ঠেলে দেয়নি, বরং নিজের দিদির মতোই ভালোবেসে গিয়েছে। জীবনের প্রায় 6টা বছর কাটিয়ে দিয়েছে দিয়ার পাশে ঘুমিয়ে। আজ সকালে যখন ও চলে এলো, রাগ করে রানু দেখাও করেনি ওর সাথে। শুধু আজ কেন, গত 7 দিন ধরে রানুর সাথে ওর ঠিক করে কথাই হচ্ছে না। দিয়াকে দেখলেই ও কেমন কাঁদতে কাঁদতে চলে যায়। ঘরও বদলে নিয়েছে। আসলে অভিমান হয়েছে বড্ড। দিদি যে তাকে ছেড়ে কোনোদিন চলে যাবে, এটা ওর কাছে অবিশ্বাস্য ছিল। 10 দিন আগে কথা হয়েছিল যে রানুর প্রিয় দিদিকে নিয়ে যাবে 2জন লোক এসে। ওর প্রিয় দিদি আর ওর পাশের বিছানায় ঘুমোবে না, ওকে গল্প শোনাবে না, খাওয়ার সময় মাছের কাঁটা বেছে দেবে না, নতুন নতুন স্বপ্ন দেখাবে না, আকাশের তারাগুলো চিনিয়ে দেবে না। আর একলা রানু আরও একলা হয়ে যাবে। সেই রাগেই হয়তো সোমদত্তা ম্যামকে বলে নিজের রুম বদলে নিয়েছিল 7 দিন আগেই। রানুর সাথে এই 7 দিন কতবার দেখা করতে চেয়েছে দিয়া, কিন্তু রানু সেই যে অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তার দিকে তাকায়নি। খুব খুব কাছের মানুষগুলোর রাগ ভাঙানো যত সহজ, অভিমান ভাঙানো ততটাই কঠিন। সেই রানুর কথা এই রাত্রিতে এসে মনে পড়ছে। ও জানে রানু ঘুমোতে পারে না, কেঁদে কেঁদে ঠিক বালিশ ভেজাচ্ছে। গত 10 দিন হয়তো ঠিকঠাক ঘুমোয়নি অবধি। দিয়া ওকে কত বুঝিয়েছে যে এমন মিষ্টি বাচ্চাকে ঠিক কোনো বাবা মা এসে নিয়ে যাবে। রানু কিছুতেই বুঝতে চাইতো না। ও বলতো ওর কাউকে লাগবে না, শুধু দিয়া দিদিকে চাই, ব্যাস। সেই রানু এখন একেবারে একলা। ওর খালি ঘরটায় এসে কি রানু উকি দিয়ে যাবে? দিয়ার এতক্ষণে এসে নিজেকে কেমন একটা স্বার্থপর মনে হতে লাগলো। নিজের ভালো চাইতে গিয়ে সে হয়তো রানুকে বড্ড একলা করে ফেলেছে। আসলে যারা ছেড়ে চলে যায় তাদের হয়তো কষ্ট হয় না, কিন্তু যাদের ফেলে রেখে যায় তাদের কষ্টের সীমা নেই। হঠাৎ চিরচির করে একটা আওয়াজ কানে আসে দিয়ার। চমকে ওঠে ও, আশেপাশে তাকায় ভালো করে। না, কিচ্ছু নেই। দিয়া চোখ মুছে আবার বইয়ের পাতায় মন দেয়। আবার সেই আওয়াজ। আওয়াজটা অনেকটা ভারী কিছু ফাটতে থাকার মতন। বরফের চাইয়ে যদি ফাটল ধরে ও ফাটলটা বাড়তে থাকে, তখন যেমন আওয়াজ হয় ঠিক তেমন। তবে এটা অনেকটা ভোঁতা আওয়াজ, অতটা সূক্ষ্ম নয়। ঘরের মধ্যে কি কিছু আছে এমন চিরচির আওয়াজ করার মানে কি? নাকি ওর মনের ভুল? কিন্তু আওয়াজটা তো এসেই যাচ্ছে, মনের ভুল অবশ্যই নয়। দিয়ার একটু ভয় করে বটে, কিন্তু ভয় পাওয়া যাবে না। আওয়াজটা বেশ কয়েকবার হয়ে গিয়েছে, কিন্তু কোনো ক্ষতি তো হয়নি। নিজের মনকে সাহস যোগায়, তারপর তাড়াতাড়ি লাইটটা অফ করে শুয়ে পড়ে। মাঝে মাঝে তেমন ফাটল ধরানোর আওয়াজ হচ্ছে। অন্য কোনো বাচ্চা থাকলে হয়তো এতক্ষণে চিৎকার জুড়ে দিত, কিন্তু দিয়া তেমন নয়।
ও নিজের ওপর ভরসা রাখে। ও নিজে জানে যেহেতু ও কোনো দিন কারোর কোনো ক্ষতি করেনি, তাই ওর সাথে কোনো দিন খারাপ কিছু হতে পারে না। সেই শব্দ নিয়ে ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ে দিয়া। পরদিন সকালে মিসেস বোসের ডাকে ঘুম ভাঙে দিয়ার। দিয়া, দিয়া, সকাল হয়ে গেছে, এবার ওঠো। সকালে বেডটি দিয়ে গিয়েছেন উনি। প্রথমে ভেবেছিল কাল রাতের ঘটনাটা বলবে ওনাদের, তারপর নিজেই চুপ হয়ে গেল এই ভেবে যে কথাটা কত বোকা বোকা শোনাবে। ভাববে দিয়া কি ভীতু। তার মধ্যে দুজনেরই যা অফিস যাওয়ার তাড়া, এই সময় এই রকম বোকা বোকা একটা ঘটনা শোনানোর কোনো মানেই হয় না। লক্ষ্মী মেয়ের মতন গুড মর্নিং জানিয়ে দিয়া বাথরুমে যায় সোজা। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বসেই চায়ের কাপ হাতে তুলে নেয়। তারপর সোজা তাকায় সামনের আয়নার দিকে। আয়নায় তাকাতেই চমকে ওঠে দিয়া। দিয়ার মাথার পেছনের দেয়ালে স্পষ্ট ফাটলের দাগ, যেন বেশি তীব্রতার ভূমিকম্প এসে ফাটল ধরিয়ে গিয়েছে সেখানে। দিয়া বুঝে যায় এটাই ছিল কাল রাতের শব্দের উৎস। আশ্চর্যের বিষয় এটাই, শুধু এই এক পাশের দেওয়ালেই ফাটল দেখা দিয়েছে, বাকি দেওয়ালে কোথাও কোনো দাগ নেই। দিয়া চাটা আর খেতে পারে না। ওর মাথায় কেমন একটা ব্যথা শুরু করেছে। ব্রেকফাস্টের পর দিয়ার বাবা মা বেরিয়ে যায় অফিসের জন্য। বিকেল অবধি সময়টুকু দিয়াকে একাই কাটাতে হবে। দিয়া টিভি দেখতে বা গেমস খেলতে ভালোবাসে না, তাই সময় কাটানোটা একটু কঠিনই বটে। আশ্রমে থাকলে তাও বাকি ছেলে মেয়েদের সাথে খেলাধুলো নিয়ে সময় কাটে, তবে স্কুল শুরু হলে এই অবসরটুকু আর থাকবে না। বাড়িটার বাকি ঘরগুলোয় ঘুরতে শুরু করে দিয়া। তেমন নতুন কিছু নেই, সবটাই স্বাভাবিক। শুধু একটা ঘরে তালা লাগানো। ঘরটায় কি আছে দেখার ইচ্ছে হচ্ছিল বটে, কিন্তু এই একটা সংকোচও কাজ করছিল ভেতরে ভেতরে। ঘরে ঢোকার জন্য অনুমতি নেওয়া হয়তো আবশ্যক ছিল, আর তাছাড়া তালা লাগানোর মানেই তো ওই ঘরে ঢোকা নিষেধ। তাই আর না ভেবে দিয়া নিজের বিছানায় এসে গল্পের বই পড়তে শুরু করে। কিন্তু কিসের যেন একটা অস্বস্তি, বই পড়ায় মনোযোগ দিতে পারছে না। আবার সামনের দিকে তাকায় দিয়া। সেই ফাটলগুলো একইভাবে রয়েছে, আর ফাটলগুলো যেন ক্রমশ বাড়ছে। দিয়া কিছুতেই বুঝতে পারে না। একবার মনে হচ্ছে হাত দিয়ে একবার কি দেওয়ালটা দেখবে। দেওয়ালটা তুঁতে রঙের হওয়ায় ফাটলগুলো কেমন যেন বেশি স্পষ্ট দেখাচ্ছে। হাত দিতেও ভয়, যদি কোনো পরজীবী হয় সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকতে পারে। সন্ধ্যায় ওর বাবা মা ফিরলে দিয়া বিষয়টা জানায়। ওর বাবা মা দিয়ার ঘরে এসে সমস্ত দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। দিয়াও অবাক হয়ে তাকায়। বিকেল অবধিও সেই ফাটল ছড়িয়ে পড়েছিল দেওয়াল জুড়ে, আর এখন। দিয়া, তুমি এত স্ট্রেস নিচ্ছ কেন? বুঝতে পারছি নতুন জায়গা দেখে খানিক অসুবিধে হচ্ছে। তুমি বরং আজ তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ো, কেমন? মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ে দিয়া। জানি নতুন জায়গায় মানিয়ে নিতে একটু সময় লাগে। তুমি ড্রয়িং রুমে এসো না, ওখানে বসে তো টিভি দেখতে পারো। কত কার্টুনের গানের চ্যানেল আছে, আরও কত সব প্রোগ্রাম হয়। আসলে আমার টিভি দেখতে ভালো লাগে না মা। ও, তাহলে তো মুশকিল। বেশ, আমি তোমার জন্য একটা চমৎকার স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি, ওটা খেলে ঠিক তোমার মুড ভালো হয়ে যাবে। দিয়া মায়ের দিকে তাকিয়ে হাসে। সেই রাতেও ঘুমোতে যাওয়ার সময় একই ঘটনা ঘটল। আয়নায় স্পষ্ট দেখল সেই ফাটলগুলো কেমন ছত্রাকের মতন সরু রেখায় ছড়িয়ে পড়েছে দেওয়াল জুড়ে।
শুধু সেই রাতেই নয়, পর পর বেশ কয়েক রাত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দিয়া বুঝতে পারল বাবা মাকে বলে কিছু হবে না, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আর বিষয়টি যেহেতু শুধু ওই দেখতে পাচ্ছে, তবে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, আর এই কারণটা ওকেই খুঁজে বের করতে হবে। দিয়ার আলাদা একটা সিক্সথ সেন্স আছে, সেটাও জানে। হতে পারে সেই অতিরিক্ত সেন্সটা কাজ করছে বলেই হয়তো দিয়া এসব দেখছে। পরদিন দিয়ার বাবা মা অফিসের জন্য বেরিয়ে যেতেই দিয়া সোজা নিজের রুমে চলে আসে। ওর নিজের একটা ব্যাগ রয়েছে, সেখানে ও অনেক কিছু জমা করে নিজের শখ ও কৌতূহল মেটানোর জন্য। সেখান থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বার করে দিয়া খাটের ওপর একটা চেয়ার দাঁড় করিয়ে রেখেছে ইতিমধ্যেই। সেটার ওপর উঠে দাঁড়িয়ে ফাটলগুলোকে সেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে ও। ভয়ে ভয়ে সেটার ওপর হাত বোলায়। হাত বোলাতেই চমকে ওঠে সে। প্রথমে ভেবেছিল কোনো প্রকার ছত্রাক জাতীয় বা পরজীবী গোছের কিছু হতে পারে, কিন্তু হাত দিতেই সে বুঝতে পারল এ কোনো মানুষের চুল, যেন শক্তপোক্ত আঠা দিয়ে দেয়ালের সাথে কেউ লাগিয়ে দিয়েছে। ও একবার নিজের চুলে হাত বুলিয়ে তারপর আবার সেই ফাটলগুলোয় হাত বোলালো। সত্যিই এটা মানুষেরই চুল। ও খুব ভালো করে লক্ষ্য করল ওই ফাটলগুলো আগে অনেক সূক্ষ্ম ছিল, এবার সেই ফাটল দিয়ে এরকম চুলের মতন অংশ ক্রমশ দেওয়ালে ছড়িয়ে পড়ছে। আসলে ফাটল সামান্য কয়েক জায়গাতেই, সেটা আর ছড়ায়নি, কিন্তু এই চুলের মতন জিনিসগুলোই ক্রমশ পুরো দেওয়ালটা জুড়ে ছড়াচ্ছে। এত বড় একটা ব্যাপার ও শুধু একাই দেখতে পায়। নতুন রং করা দেওয়ালে ফাটল আসবেই বা কি করে, আর সেটা থেকে এমন চুলের মতো জিনিসই বা বেরোবে কি করে? এবার সত্যিই ভয় পেল ও। কি হচ্ছে এসব? চেয়ার থেকে নেমে আয়নার দিকে তাকালো দিয়া। চোখ সরু করে সেটা ভালোভাবে নজরে আনতেই ও আবার চমকে উঠল। আয়নায় পুরো দেয়ালের প্রতিচ্ছবি ধরা পড়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে চুলগুলো ছড়িয়ে ছড়িয়ে ফাটল তৈরি করে ক্রমশ কোনো মানুষের চেহারার আকৃতি নিচ্ছে। অন্য কোনো বাচ্চা হলে এতক্ষণে অজ্ঞান হয়ে যেত, কিন্তু দিয়া প্রচণ্ড সাহসী। ও দুয়ে দুয়ে চার করতে লাগলো সমস্ত বিষয়টাকে। এই ঘরে আসার পরপরই একটা অদ্ভুত মানসিকতা কাজ করছিল দিয়ার মধ্যে। নতুন বাবা মায়ের স্পর্শ, তাদের কথাবার্তাতে খুব গোপনীয়তার গন্ধ পেয়েছে দিয়া তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে। আর তুঁতে রঙের দেয়ালের ব্যাপারটা তো সম্পূর্ণ অস্বাভাবিক। ও বাদে আর কেউ দেখতে পাচ্ছে না তা কেন? দিয়ার মনে হচ্ছে দেয়ালটা যদি ভেঙে দেখা যেত একবার। দিয়া নিজের ঘর থেকে বেরিয়ে বাকি ঘরগুলোতে ঘুরতে শুরু করে। যতই খুঁটিয়ে দেখছে দুটো বেডরুম, কিচেন, ডাইনিং রুম, বসার ঘর, ততই সে ঘরগুলোর সাথে নিজের ঘরের পার্থক্য অনুধাবন করতে পারছে। এই ঘরগুলোর দেয়াল, সিলিং সবকিছুই বেশ পুরনো। যতই রঙের প্রলেপ চাপানো হোক না কেন, সেই চাকচিক্য ভাবটা নেই। রু কুঁচকে যায় ওর। সাহস করে ওর বাবা মায়ের বেডরুমে অনেক কিছু হাতড়াতে থাকে ও। কারো অনুমতি না নিয়ে তার জিনিস ধরা ঠিক নয়, কিন্তু এই ঘরের রহস্য না উদ্ঘাটন করলে ওর যে শান্তি নেই। অনেক খোঁজাখুঁজির পর বাবার পার্সোনাল ডেস্কে ড্রয়ারে একটা চাবি পায় দিয়া। সেই চাবিটা দেখেই হঠাৎ ওর বন্ধ ঘরটার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেই ঘরের সামনে এসে দাঁড়ায় ও। দরজায় লাগানো তালাতে চাবি লাগিয়ে ঘোরাতেই ক্যাঁচ করে শব্দে তালাটা খুলে যায়। ঘরটা খুলে ফেলে দিয়া। কি ভীষণ অন্ধকার।
ভেতরে যাবে কিনা এই নিয়ে অনেকক্ষণ দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকে ও। শেষমেশ সাহস করে ঢুকেই পড়ে। মিস্টার আর মিসেস বোস অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বাংলোটার সামনে। ওরা ভেতরে ঢুকবে না, ডাক্তার কি বলে সেটা জানা দরকার। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এলেন। ডক্টর, কি বুঝলেন? এইটুকু শরীরে বেঁচে যাবে কিনা বলুন না, অতিরিক্ত কিছু জানতে চাইনি আমি। খানিকটা বিরক্তি ঝরে পড়ে মিস্টার বোসের গলায়। বেঁচে তো যাবেই, তবে সুস্থ হতে সময় লাগবে। বেশ, তো মাঝে মাঝে এসে দেখে টেকে যাবেন, পথ দেবেন, বাকিটা আমরা বুঝে নেবো, কেমন? ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে বেরিয়ে গেলেন। ঘরটা অনেক পুরনো আর স্যাঁতস্যাঁতে, মাঝে মাঝে পিছলে যাচ্ছিল দিয়া। একটা টর্চ নিয়ে এলে ভালো করতো। হাতড়ে হাতড়ে আবার দরজাটা খুঁজে বের করলো ও। তারপর সেখান থেকে বেরিয়ে পরক্ষণেই টর্চ নিয়ে ফিরল। পুরো ঘর জুড়ে কেমন একটা আষ্টে গন্ধ। নাকে হাত চাপা দিয়ে টর্চ জ্বালিয়ে এগোতে থাকে ও। ঘরটা ভালো মতো পর্যবেক্ষণ করতেই ওর হাত পা যেন অবশ হয়ে আসে। যে আষ্টে গন্ধ ও পাচ্ছিল সেটা আর কিছুই না, শুকিয়ে যাওয়া রক্তের। পুরো ঘরে এখানে ওখানে কালচে রক্ত জমে আছে। ঘরটার সামনে আরো লম্বা, ঠিক কতটা লম্বা সেটা আলো না থাকার জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু দিয়া আর কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। ওর নতুন বাবা মা যে অবৈধ কিছু করছে তা বুঝতে ওর বাকি নেই। ঘরটা থেকে বেরিয়েই সে ফোন করে সোমদত্তা ম্যামকে। তাকে বিস্তারিত সবকিছু জানায়। তুমি ঘাবড়িও না দিয়া, আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছি। তোমার নিরাপত্তা সবার আগে। আমি তোমাকে এখানে নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। দিয়া ফোন রেখে দেয়। ওর কৌতূহলী মন তখনও সেই ঘরের দিকেই পড়ে আছে। ম্যাম না আসা অবধি কি ও এখানে বসেই অপেক্ষা করবে, নাকি? বেশি ভাবনা চিন্তা না করেই দিয়া আবার ঢুকে পড়ে ঘরটায়। টর্চ জ্বালিয়ে হাঁটতে থাকে সোজা, যেখানে এসে ও থেমে গিয়েছিল। ঘরটা বেশ সরু আর অনেকটা লম্বা। দিয়া বুঝতে পারে এই ঘরটা এমনভাবে বানানো যে বাইরের লোকেদের হঠাৎ করে দেখে সন্দেহই হবে না যে এই ঘরে এরকম সরু একটা ঘর থাকতে পারে। দিয়া সামনে যত এগোচ্ছে চারপাশে রক্ত, জামা কাপড়ের টুকরো, ভাঙা কাঁচের টুকরো, শেকল, 2-3টে ভাঙা খাটিয়া এসব দেখতে পাচ্ছে। একটা সময় পর ঘরটা শেষ হলো বটে, কিন্তু সামনে আবার একটি দরজা। সেই দরজার উপাশে কি আছে তা দিয়া জানে না, কিন্তু তা থেকে প্রচণ্ড পচা গন্ধ বের হচ্ছে। দিয়া ওই অবস্থাতেও মনে মনে একটা ক্যালকুলেশন করে নিল। যদি দিয়া ঠিক হয় তবে এই দরজার পেছনে যে ঘরটা আছে সেটা সরাসরি ওর ঘরের তুঁতে রঙের দেওয়ালের সাথে যুক্ত। তার মানে এই দরজার পেছনেই লুকিয়ে আছে ওর কাঙ্ক্ষিত রহস্য। এদিকে সেই পচা গন্ধে দিয়ার বমি হওয়ার জোগাড়। তবুও এক অমোঘ আকর্ষণে সেই দরজাটাও খুলে ফেলল দিয়া। মিস্টার আর মিসেস বোস খুব দ্রুত গাড়ি চালিয়ে ফিরছে বাড়িতে। দুজনের মধ্যেই ফিসফিসিয়ে কোনো কথা চলছে। মেয়েটা বললে আর একটা কেস হয়ে যেত, বুঝলে? তা তো বুঝলাম, কিন্তু ওদিকে ঘরের যে একটা সমস্যা পুষে রেখে এসেছি, তার সমাধান কি? ওইটুকু বাচ্চা মেয়ে আমাদের কি ক্ষতি করবে? নিশ্চিন্তে থাকো, আজ আর একটা শত্রুকে সরাতে হবে। তা যা বলেছ, তবে একটা কথা কিন্তু মানতেই হবে, মেয়েটার সিক্সথ সেন্স কি অসাধারণ। নইলে এতগুলো বছর ধরে পুলিশ অবধি আমাদের কিছু ধরে উঠতে পারলো না।
সেখানে এই মেয়েটা সব কিছু জেনে গেল। ইয়েস, অ্যাডাপ্ট করার সময় তো বলাই হয়েছিল, শি ইজ দ্য ইউনিক ওয়ান। তাড়াতাড়ি করো, না হলে এর মধ্যে কোনো কাণ্ড করে বসলে মুশকিল। এই তো চলেই তো এলাম। সোমদত্তা ম্যাম মেয়েটার ফোন পেয়েই আর এক মুহূর্ত দেরি করেননি, সোজা চলে এসেছেন এখানে। যদিও তার মনে হচ্ছে অনেকটা দেরি করে ফেলেছেন, আশ্রম থেকে আসতেও তো প্রায় ঘন্টা দেড়েক লাগে, এর মধ্যে কোনো সর্বনাশ হলো না তো? তিনি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বারবার হোঁচট খেতে খেতে পৌঁছে যান সেই ঘরের সামনে, আর পৌঁছেই আর্তনাদ করে উঠলেন এক বীভৎস দৃশ্য দেখে। তার পায়ের কাছে দুটো কাটা মাথা গড়াগড়ি খাচ্ছে, একটা মিস্টার বোসের আর অপরটি মিসেস বোসের। সোমদত্তা ম্যামের গলা শুকিয়ে আসে, কাঁপতে কাঁপতে তিনি মেঝেতে পড়ে যান। ব্যাগ থেকে বার করেন রিভলভারটা। টর্চটা তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর তারই আলোতে ম্যাম দেখলেন দরজার ওপাশে ঘুপচি জায়গাটা থেকে বেরিয়ে আসছে একটি মেয়ে। ভালো করে তাকাতেই তিনি বোঝেন এ তো দিয়া। মেয়েটি আরও কাছে আসে, একদম ম্যামের কাঁপতে থাকা শরীরটার সামনে এসে দাঁড়ায়। তুমি জানো ম্যাম, আমি তোমার মতো হতে চাইতাম, তোমার মতো, কিন্তু তখনও তো জানতাম না তুমি কি। এখন এখন নিজেকে কি ছোট মনে হচ্ছে। ছি ছি, আমার আমার সিক্স সেন্সও তোমাকে ধরতে পারলো না। কি বলছো দিয়া? এসব কি? তোমার বাবা মাকে কে খুন করলো, তাও এমন বিভৎস ভাবে? বলো বলো, এই ঘরে আর কে আছে? নাকি তুমি এসব করেছো? সত্যি করে বলো দিয়া। রানুর সাথে এমন কি করলে ম্যাম? কি করলে? শরীরটা হয়তো কোথাও পুঁতে দিয়েছো, কিন্তু মাথাটা, আমার হাত পা কাঁপছে। তুমি জানো না ম্যাম, তুমি জানো না রানু আমার জন্য কি ছিল। অমন ভালো, অমন সুন্দর মেয়েটার এই পরিণতি করার আগে একবারও ভাবলে না? তুমি একবারও ভাবলে না ম্যাম? রানু রে। ধপ করে দিয়া বসে পড়ে মেঝেতে। হঠাৎ করে সোমদত্তা ম্যামের চেহারায় ভয় ভয় ভাবটা কেটে গিয়ে অসম্ভব ক্রূরতায় ভরে ওঠে। সেই চেহারা খানিকক্ষণের জন্য হতবাক করে দেয় দিয়াকেও। চুপ চুপ, তোরও একই অবস্থা হবে। রানু, কুসুম, ইলা, তপতি, ওদের সবার মতন। এই যে এতগুলো বছর বেঁচে আছিস, সেও তো আমাদেরই কৃপায়। আস্তাপুরিতে তো ছুঁড়ে ফেলে দিয়ে যায় তোদের বাবা মা জন্মের পরে। আমরা তো তাও বাঁচার সুযোগ করে দিয়েছি। তোদের কাজে লাগিয়ে যদি নিজেদের উন্নতি না করি, তাহলে নিজেদের সাথে ধোঁকাবাজি হবে রে। তোদের বাঁচিয়ে রেখেছি, তার ঋণ শোধ করবি না? আর কথা না, অনেক অনেক বেশি জেনে ফেলেছিস তুই। এবার তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই বলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে রিভলভারটা ঠেকিয়ে দেন দিয়ার মাথায়। দিয়া কেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়েছে হাঁটু মুড়ে, হাঁ করে তাকিয়ে আছে সোমদত্তা ম্যামের দিকে। বাচ্চা বাচ্চা মেয়েদের কদর বাজারে অনেক বেশি, অনেক রেটে কচি শরীর বিক্রি হয়। যারা ধকল নিতে পারে না তাদের মেরে পুঁতে দিই। মাথাটা কেটে বাদ দেওয়া হয় যাতে প্রমাণ না পাওয়া যায়। অনাথ মেয়েদের জন্য থরি কোন বাবা মা এগিয়ে আসবে? আমার এত ভালো বিজনেসটা শেষ করলি তুই। এই সোমদত্তা বোসের ভাই বউকেও মেরে দিলি। হ্যাঁ, এই যে যারা তোর বাবা মা ছিল, তারা ছিল আমার একমাত্র নিজের লোক। তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? এত সহজ? বদলা নেব না,
আমি তোকে খুন করব, তারপর তোর মাথাটা এভাবেই আলাদা করে দেব। বলেই পৈশাচিক হাসি হাসতে থাকে সোমদত্তা। তারপর রিভলভারটা আরো শক্ত করে চেপে ধরে সোমদত্তা বোস দিয়ার মাথায়। ট্রিগারটা চাপার আগেই হঠাৎ কিছু একটা ফাঁস লাগার মতন অনুভূত হয় মিসেস বোসের। তারপর গলায় হাত দিয়ে মিসেস বোস দেখেন চুলের মতন সরু কিছু শক্ত গোছের সুতো গলায় পেঁচিয়ে রয়েছে। কিন্তু এ কি, একটার পর একটা সুতো যেন আপনা থেকেই গলায় পেঁচিয়ে যাচ্ছে, তা ক্রমশ গলায় চেপে বসছে শক্ত করে। সোমদত্তার হাত থেকে রিভলভার পড়ে যায়। তিনি প্রাণপণে সেগুলো থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু পারেন না। ক্রমশ চামড়া ভেদ করে সুতোগুলো ঢুকে যাচ্ছে, তাজা রক্তে ভেসে যাচ্ছে মেঝে। চামড়া ভেদ করে, মাংসপেশি ভেদ করে তা ক্রমশ আরো আরো ভেতরে ঢুকছে। দিয়া অতি সাহসী হলেও তৃতীয়বার একই দৃশ্যের মুখোমুখি হতে সাহস পায় না। দু হাতে ঢেকে নেয় চোখ। ওর ওটুকু শরীর আর ধকল নিতে পারছে না। খানিক বাদে ধপ করে একটা আওয়াজ হয়। চোখ খোলে না দিয়া। টর্চ হাতে সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে নিজের রুমে চলে যায়। খুব কাঁদতে থাকে দিয়া। কাঁদতে কাঁদতে তাকায় সেই তুঁতে রঙের দেয়ালের দিকে। সেইখানে সেই চুলগুলো দিয়ে একটা মেয়ের মুখ স্পষ্ট করে আঁকা যেন। এই চেহারাটা খুব চেনা দিয়ার। রানু। রানু কোনোদিন তার উপর অভিমান করেনি। রানুকে আলাদা করে দেওয়া হয়েছিল দিয়ার থেকে, যাতে সহজে ওকে এই পথে নামানো যায়। দিয়া আরো বোঝে এরপর ছিল ওরই পালা। রানু ওকে সেই বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। মরে গিয়েও রানু তার প্রিয় দিদিকে একটুও ভুলতে পারেনি। দিয়া এবার প্রবল কান্নায় ভেঙে পড়ে। সে চেয়ারে উঠে ফাটলগুলো দিয়ে বেরিয়ে আসা চুলগুলো হাতড়াতে থাকে ক্রমশ, আর চিৎকার করে বলতে থাকে, আমায় ক্ষমা করে দে রানু, আমাকে ক্ষমা করে দে। আমি পারলাম না, আমি তোকে বাঁচাতে পারলাম না রে, আমি পারলাম না। আমি আমি খুব পচা দিদি, খুব খুব খুব। আমি পারলাম না তোকে বাঁচাতে, আমায় ক্ষমা করে দে রানু, আমায় ক্ষমা করে দে। শেষ হলো আমাদের আজকের গল্প তুতে রঙের দেওয়াল। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের কাছের মানুষদেরকে পৌঁছে দেবেন আমাদের এই গল্প। পরিশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।